এই প্রতিরোধ সরকারের যারা যোগ সাজসে যারা এখানে দেশে এখন কাজ করছে, এরা সবাই সম্মিলিতভাবে এটা চেষ্টা করছে। তারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে, একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি করে ফায়দা লুটার জন্য। এটা তারা সবসময় করে এসছে। আপনি গত ১ বছর দেখেছেন তারা আমাদের সেনাবাহিনী নিয়ে, আমাদের দেশে বিভিন্ন পরিস্থিতি নিয়ে তারা নানান রকমের মিথ্যা প্রচারণা করেছে। তবে এই সবকিছুর পিছনে আমি মূলত ভারতকে দায়ী। এখন পর্যন্ত ওগুলি কেন তাদেরকে বিদায় করা হলো না, এটা আমার কাছে একটা প্রশ্ন। আমার কাছে এটা বিস্ময়কর যে তারা এখনো কেন আছে এখানে। এটার ব্যাপারে আমি মনে করি একটা পদক্ষেপ নেওয়া দরকার, দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার। তাদেরকে এখানে রাখার কোনো যৌক্তিকতা নেই। ভালোভাবে সেনাবাহিনীতে রয়ের লোক আছে এটা বলার কোনো যৌক্তিক কারণ দেখি না। জানে যে বাংলাদেশে তাদের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশ সেনাবাহিনী, এবং এই জন্য ২০০৯ আওয়ামী লীগ জানুয়ারিতে ক্ষমতা আসার পরে ফেব্রুয়ারিতেই তারা সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ৫৭ জন অফিসার পিটাকে হত্যা করেছে। তো এই জন্য সেনাবাহিনীকে জাতির সামনে বিতর্কিত করে জনগণের সাথে সেনাবাহিনীর মুখোমুখি এনে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এগুলি চেষ্টা বলে আমি মনে করি। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় সবসময় সোচ্চার থেকেছে, ভারতের আগ্রাসী মনোভাব, তাদের আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে যারা সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে, তাদের বিরুদ্ধে তারা সবসময় মিথ্যা প্রচারণা করে আসে। ৫৪ বছর পরে তারা হঠাৎ করে এটা কোত্থেকে আবিষ্কার করলো। গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, কোনো গোয়েন্দা সংস্থা, গত ৪৫ বছর বাংলাদেশ সেনাবাহিনীর যত গোয়েন্দা সংস্থা, যত জেনারেল, যত সেনাপ্রধান, কারো কাছে মুহূর্তের জন্য এই ধরনের কোনো কিছু ধরা পড়েনি। তারা ৫৪ বছর পরে এটা আবিষ্কার করেছে। আমি বলেছি যে এটা তাদের কারখানায় আবিষ্কৃত একটা তথ্য। তারা মিথ্যা প্রচারণা এই সাথে সাথে আমাদের বাংলাদেশে কিছু যারা আমি মনে করি ভারতপন্থী দালাল, যারা মঞ্জুরুল মাওলা পান্না, সাজ্জাদ কাদের, তৌফিক, আহ, মারুফ, নবনীতা চৌধুরী, তারা এটার সাথে মিলিয়ে আবার পাকিস্তানের তাবাসসুম মুআজ্জম খান নামে এক মহিলা একটা রিপোর্ট দিয়েছে। সবকিছু মিলিয়ে তারা আমার বিরুদ্ধে এই সমস্ত প্রপাগান্ডা শুরু করতে। কারণ আমি ভারতের বিরুদ্ধে আগেও সোচ্চার ছিলাম এবং এই কারণেই আমাকে ৮ বছর চুপ থাকতে হয়েছে। এবং মুক্তির পরেও আমি ভারতের বিরুদ্ধে বলতে আমি বন্ধু প্রতিবেশী চাই, কিন্তু তারা তো বন্ধু প্রতিম কোনো মনোভাব দেখায় না। তো তাদের যে কোনো আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে, যে কোনো আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে এসেছি, এবং এই জন্যই তারা হঠাৎ করে আমার বিরুদ্ধে লেগেছে। এবং এগুলো সমস্ত তাদের কল্পিত কাহিনী, এবং সমস্ত এই পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের সব ভারতের এজেন্টরা এগুলো সমন্বিতভাবে এগুলি চেষ্টা করছে। আমি দুটো বিবৃতি দিয়েছি সবগুলি প্রোটেস্ট করে। একটা ২২ তারিখে দিয়েছি, যেটা গণমাধ্যমে এসেছে, আর একটা ২৪ তারিখে গতকালকে দিয়েছি। এবং হুম। এগুলোতে আমি স্পষ্ট বলে দিয়েছি যে আমার এগুলোর সাথে চূড়ান্তম কোনো সম্পর্ক নেই। এগুলো সব শতভাগ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট উদ্দেশ্য প্রণীত। আমাকে হয়রানি করা, সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করা এবং বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই তাদের এই অপচেষ্টা। এমনিতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। বিভিন্নভাবেই বিরাজ করছে। সেটা আমরা দেখতে পাই যে সেটা ভারত পুরোপুরি জড়িত কিনা আমরা জানি না। বাট আমাদের বাংলাদেশের ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, বিভিন্ন দলকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোপাগান্ডাও করা হচ্ছে। তো আপনার কি মনে হয় যে এগুলোর পেছনে ভারতের কোনো ইন্ধন থাকতে পারে? নাকি বাংলাদেশের একটি গোষ্ঠী এগুলো করাচ্ছে? এগুলো সবগুলো না হলে অধিকাংশের সাথে আমি মনে করি ভারত প্রত্যক্ষভাবে জড়িত, এবং তারা তাদের বাংলাদেশে যারা এজেন্ট আছে, তারা তাদের দালাল দোসর আছে, এবং এই প্রতিরোধ সরকারের যারা যোগ সাজসে যারা এখানে দেশে এখন কাজ করছে, এরা সবাই সম্মিলিতভাবে এটা চেষ্টা করছে। তারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে, একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি করে ফায়দা লুটার জন্য। এটা তারা সবসময় করে এসছে। আপনি গত ১ বছর দেখেছেন তারা আমাদের সেনাবাহিনী নিয়ে, আমাদের দেশে বিভিন্ন পরিস্থিতি নিয়ে তারা নানান রকমের মিথ্যা প্রচারণা করেছে। তবে এই সবকিছুর পিছনে আমি মূলত ভারতকে দায়ী, এবং তাদের এই দেশে আমাদের গণমাধ্যমের একটা অংশ এবং কিছু ইউটিউবার সবাই মিলে এটা সম্মিলিতভাবে চেষ্টা করছে। কিন্তু একটা বছরের মধ্যে আমরা কেন মানে আমরা যদি বাংলাদেশের দিকেই তাকাই, রাজনৈতিক পরিস্থিতি সেভাবে কেন স্থিতিশীল হতে পারলো না? এটার জন্য আপনি কি মনে করেন? যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি। এবং একটা নির্বাচন দেওয়ার কথা, কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়াটাও ঠিকমতো মানে বলছে সরকার নির্বাচন দিবে, কিন্তু তারপরেও অনেকে বলছে যে নির্বাচন হবে না, বিভিন্ন আবদার উঠেছে। তো সেখানে আপনার কি মনে হচ্ছে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য কাকে দায়ী করবেন আপনি, সরকার না রাজনৈতিক দলগুলোকে? দুটো অংশ আছে। একটা হলো কেন এত ১ বছর আমরা এগুলি নিয়ন্ত্রণ করতে পারলাম না, আর একটা হলো যে বর্তমানে এই পরিস্থিতি এটা কিভাবে সামাল দেওয়া যায়। কেন নিয়ন্ত্রণ করতে পারলো না, এটা সরকার আছে, যারা সরকার প্রতিনিধি তারা বলতে পারবে। তা আমার মনে হয় যে মানে আই উড হ্যাভ এক্সপেক্টেড, আমি আশা করেছিলাম যে সরকার আরো অনেক দৃঢ় হবে, আরো বলিষ্ঠ হবে। ডক্টর ইউনূসের ব্যক্তিগতভাবে আমি তার সাথে মেলার সুযোগ হয়নি। আমার মনে হয় উনি খুব নরম মানুষ, এজন্য উনি হয়তো এত কঠোর হননি।
আরো কঠোর অবস্থান নিলে এত মাথা চেড়ে দিয়ে উঠতে পারতো না। আর এখন যত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে একটু বিশ্বাসটা দৃঢ় কারণ রয়েছে যে এগুলো সব অধিকাংশই ভারতের ইন্ধনে হচ্ছে যেন একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করা, আবার একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্রের জন্য তারা সবসময় বলে এসছে তারা ওটা করে তারা কোন রকম ভাবে আবার সে পর্যন্ত সরকারকে পুনর্বাসন করা যায় কিনা এটার জন্য তারা নানা রকমের চেষ্টা করে যাচ্ছে। এটা তার একটা অংশ বলে আমি মনে করি। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারতে বিভিন্নভাবে আওয়ামী লীগ কার্যক্রম পরিচালনা করছে। আবার শোনা যায় যে এখনো সেনাবাহিনীর মধ্যেও ভারতের রয়ের লোকজন আছে, বিভিন্ন সেক্টর ভারতের রয়ের লোকজন আছে। এই ১ বছরের মধ্যে তাদেরকে কেন মানে আমরা বিদায় করতে পারলাম না বা কোনো শাস্তির আওতায় আনতে পারলাম না বা তাদের দেশে ফেরত পাঠাতে পারলাম না? এখনো কেন আমরা সেই রয়ের লোকজনই আমাদের মধ্যে অবস্থান করছে, ভারতের লোকজন অবস্থান করছে? বিশেষ করে অনেকে বলে যে সেনাবাহিনীর মধ্যেও অবস্থান করছে। জি, এটা ওখানে দুটো অংশ আছে। একটা হলো যে ভারতে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা করে। এটা আমার কাছে একটা অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে পৃথিবীর কোনো দেশে অন্য কোনো দেশের রাজনৈতিক কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই। ভারত কি করে এটা অনুমতি দিচ্ছে বা কি করে এটাকে তারা হজম করছে বা সহ্য করছে, এটা ভারত সরকারের প্রচ্ছন্ন সহায়তা এটা হচ্ছে বলে আমি মনে করি। নাহলে যেটা সরতে পারা সম্ভব না। বাংলাদেশে কি ভারতীয় কোনো দলে কংগ্রেস দল বা বিজেপি বা অন্য কোনো দলে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে? তারা পারবে না। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যেটা এখন নিষিদ্ধ, তারা কি লন্ডনে গিয়ে করতে পারবে? পারবে না। তো ভারতে কি করে এটা করছে এটা আমাদের বিস্ময়। আর সেনাবাহিনীর যেটা আপনি বলছেন রয়, এটা তো সুনির্দিষ্ট প্রমাণ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হতো। সেনাবাহিনী আসলে এমন একটা সংগঠন যেখানে কমান্ড চ্যানেল অনুযায়ী কাজ হয়। কারণ আগে যারা কমান্ড করেছেন ওনারা যেভাবে আদেশ দিয়েছেন সেভাবে অধীনস্থরা পালন করেছে। কিন্তু এটার কারণে রয়ের এজেন্ট সরাসরি বলা যাবে কিনা কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া, এটা আমি মনে করি না। তবে যেটা একটা রিপোর্ট এসেছিল যে আপনার MIST তে কিছু ভারতীয় অফিসার আছে, এটা আমি মনে করি আমি থাকার কোনো কারণ নেই। আমাদের দেশে যথেষ্ট যোগ্য ব্যক্তি আছে, সেনা কর্মকর্তা আছে, বেসামরিক ব্যক্তি আছে যারা এই সমস্ত দায়িত্ব পালন করতে পারে। কেন ভারতীয় কর্মকর্তা রাখতে হলো, এটা আমার ধারণা এটাও বিগত পতিত সরকার, ভারতের গোলাম সরকার, তারাই এগুলি নিয়োগ দিয়েছে। যে এখন পর্যন্ত ওগুলি কেন তাদেরকে বিদায় করা হলো না, এটা আমার কাছে একটা প্রশ্ন। আমার কাছে এটা বিস্ময়কর যে তারা এখনো কেন আছে এখানে। এটার ব্যাপারে আমি মনে করি একটা পদক্ষেপ নেওয়া দরকার, দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার। তাদেরকে এখানে রাখার কোনো যৌক্তিকতা নেই। ভালোভাবে সেনাবাহিনীতে রয়ের লোক আছে এটা বলার কোনো যৌক্তিক কারণ দেখি না। সেনাবাহিনী আমরা যখন কমিশন হয় আমরা আদেশ ওখানে আমাদের শপথ নেওয়া হয় আমাদের প্যারেডের সময় যে আমার উপরস্থ কর্মকর্তা যে আদেশ করে আমি সেটাই পালন করব। সেই হুম। হিসাবে সেনাবাহিনী কর্মকর্তারা হয়তো উপরস্থ কর্তৃপক্ষের আদেশ পালন করেছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেগুলো অন্যায় কাজ এগুলোতে আনুগত্য না করাটাই যৌক্তিক ছিল এবং ওটা হয়তো তাদের নৈতিক বল অতটা ছিল না দেখে তারা করতে পারেনি। কিন্তু এটার জন্য ঢালাওভাবে রয়ের এজেন্ট বলা কোনো অবস্থায় ঠিক হবে না। আমি এটাকে সমর্থন করি না। আমি মনে করি এটা কোনো দেশপ্রেমিক এইভাবে একটা সেনাবাহিনীর ভিতরে রয়ের এজেন্ট আছে বলে বলছে, এটা আমার কাছে আপত্তিকর মনে হয়। হ্যাঁ, অনেকে বলছে যে ভারতের সাথে এখন যেহেতু ভারতের সেনা প্রধানও বলেছে যে আমাদের সেনা প্রধানের সাথে একটা যোগাযোগ আছে। তো সেই অনুযায়ী অনেকেই বলার চেষ্টা করছে যে এখনো ভারতের পরামর্শে চলছে কিনা, নাকি এটা আসলে ফরমাল একটা সম্পর্ক বজায় রাখছেন। তো সেরকম আপনি নিশ্চয়ই জানেন যে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য আসলে সেভাবে ভালো কিছু না। যেহেতু শেখ হাসিনাকে ভারত যেকোনো ভাবে হোক পুনর্বাসন করতে চায় বা যে শেখ হাসিনাকে একতরফা ভাবে তারা মানে এককভাবে তারা সাপোর্ট দিয়ে গেছে এবং এখনো চেষ্টা করছে যে শেখ হাসিনাকে কিভাবে ঢুকানো যায় বাংলাদেশে। সেজন্য তারা সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে। তো সেইখানে আপনার কি মনে হয় না যে এখনো বিভিন্ন সেক্টরে ভারতপন্থী লোকজন, রয়ের এজেন্ট না হোক কিন্তু ভারতপন্থী, ভারত মনা বা ভারতের সাথে ভালো যোগাযোগ, এগুলো বাংলাদেশের জন্য আসলে একটা ক্ষতিকর বিষয় কিনা? না, দেখুন আপনার কথা হচ্ছে দুই প্রতিবেশী দেশের সেনা প্রধানের সাথে যোগাযোগ থাকতে পারে, এটাতে আমি কোনো দোষের কিছু দেখি না। হুম। কিন্তু এই যোগাযোগে কি কথা হয়েছে, কারো কাছে কোনো প্রমাণ আছে? আপনি যেটা বললেন যে পতিত প্রধানমন্ত্রীকে আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা কি সরাসরি কোনো প্রমাণ আছে? তো এই সমস্ত স্পেকুলেশন, সমস্ত অনুমান নির্ভর কথা। তো হুম। কোন কথা অ্যাকচুয়ালি আমরা আমরা বাঙালি আবেগী জাতি, হুজুগী জাতি, আমরা একটা কথা শুনে এটা প্রচার করতে থাকি। তো সত্য সত্য যে আমার ব্যাপারে যেগুলো বলেছে, আনন্দবাজার বলেছে, এখানে তারা প্রচার করছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কি? যে আমি একটা জিনিস খবর, আমি যখন আপনাকে এখন যদি বলি, মনে করেন আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু তার সম্পর্কে আমি একটা অপপ্রচার করলাম, মিথ্যা অপবাদ দিলাম। আপনি কি এর সাথে প্রমাণ ছাড়াই আপনি প্রচার করবেন এটা? এটা তো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হলো আপনারা যাচাই করবেন, প্রমাণ করার চেষ্টা করবেন এবং আপনারা যদি দেখেন হ্যাঁ তখন আপনি দিবেন।
সংবাদ মানে তো মানুষের বিরুদ্ধে অপবাদ রটনা করা নয়। কিন্তু এই হুম, আমাদের সাংবাদিকরা সেটাই করছে। আমাদের সেই যে আমার বিরুদ্ধে যেগুলো করছিল সব তারা কি যাচাই করেছে একবারও? তারা কি সেনাবাহিনীকে জিজ্ঞাসা করছে আমার কোন সেনাবাহিনীতে সামান্যতম আমার কোন প্রভাব আছে? তারা ওই একটা আপনারা দেখেছেন বোধহয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ করছে সাবেক ৩ সেনা কর্মকর্তা। এটা আপনি দেখেছেন কিনা জানি না। ওটার হ্যাঁ, একটা হ্যাঁ, রিপোর্ট হ্যাঁ, আছে। এবং হ্যাঁ, ওখানে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, আপনার ওই জেল থেকে মুক্ত ১০ ট্রাক অস্ত্র মামলার জেনারেল রেজ্জাকুল হায়দার আমার নাম আছে। তার হুম, কোন হুম, কোন তথ্য-উপাত্ত দিতে পেরেছে? আমার নামে তারা বলেছে যে আমি আইএসআই এর একজন সাবেক সেনা কর্মকর্তা, আইএসআই এর আমার সহকারী। কোন নাম বলতে পেরেছে? কোন প্রমাণ দিতে পেরেছে? এই আনসারুল ইসলামকে আমি ট্রেনিং দিচ্ছি, সুইসাইড স্কোয়াড করছি। এই যে তারা এগুলো বলছে, এগুলোর ভিত্তি কি? একটাও তো তারা তথ্য প্রমাণ দিতে পারেনি। কোন বিচারপতির বাসায় নাকি মিটিং হয়েছে। বিচারপতি, সাবেক সেনা কর্মকর্তা সবাই মিলে মিটিং হয়েছে। আমার পরিবারের কোন সদস্য নাকি ছিল এবং ওখানে আমি নাকি বলেছি যে আমি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হতে চাই বা প্রেসিডেন্ট হতে চাই। এগুলো সমস্ত মিথ্যাচার তারা করে আমার কাছে আশ্চর্য লাগে। এরা কি করে সাংবাদিক? এরা এই ধরনের অপসাংবাদিকতা আমাদের দেশে এত বেশি ঢালাওভাবে চলছে যে এই সেনাবাহিনী নিয়ে এগুলো মিথ্যা প্রচার। ভারত জানে যে বাংলাদেশে তাদের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশ সেনাবাহিনী এবং এই জন্য ২০০৯ আওয়ামী লীগ জানুয়ারিতে ক্ষমতা আসার পরে ফেব্রুয়ারিতেই তারা সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ৫৭ জন অফিসার পিটাকে হত্যা করেছে। তো এই জন্য সেনাবাহিনীকে জাতির সামনে বিতর্কিত করে জনগণের সাথে সেনাবাহিনীর মুখোমুখি এনে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এগুলি চেষ্টা বলে আমি মনে করি। সেনাবাহিনীতে রয়ের এজেন্ট আছে এটা আমি বিশ্বাস করি না। সেনাবাহিনীতে হ্যাঁ, ভারতপন্থী বা আওয়ামীপন্থী অফিসারদের থাকতে পারে। তারা সবাই আমাদের বাংলাদেশে অনেকের অনেক পরিবারের পারিবারিক আহ, আপনার সম্পর্ক থাকতে পারে। কিন্তু তার মানে এই না যে তারা দেশের স্বার্থ বিক্রি করে ভারতের স্বার্থ উদ্ধার করবে। আমি এটা বিশ্বাস করি না।